উত্তর কোরিয়ার কথা শুনলেই আমাদের মাথায় কি আসে? No food allotment. Only 10 days. দুর্ভিক্ষ, খাদ্য সংকট, তাই না? কিন্তু যদি বলি আমরা যা জানি বা যা ভাবি তার অনেকটাই হয়তো ঠিক না। এর পেছনের গল্পটা কিন্তু অনেক বেশি জটিল আর উদ্দেশ্যমূলকও বটে। চলুন আজ সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। মানে উত্তর কোরিয়া গরিব বলে না খেয়ে আছে ব্যাপারটা এমন না। শুনতে একটু অবাক লাগছে, তাই না? কারণ আমরা তো এটাই জেনে এসেছি যে দুর্ভিক্ষ মানেই হয়তো টাকা পয়সার অভাব বা দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে গল্পটা একদমই অন্যরকম। তারা না খেয়ে আছে কারণ ক্ষুধাটাকেই সেখানে একটা অস্ত্র হিসেবে কাজে লাগানো হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখানকার যে ক্ষুধা এটা কোনো দুর্ঘটনা না, বরং এটা একটা সিস্টেম, একটা ইচ্ছে করে টিকিয়ে রাখা ব্যবস্থা। এর মানে হলো আমরা যে বলি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে বা সরকারের অদক্ষতা, এগুলো পুরো ছবিটা নয়। আসল কারণটা লুকিয়ে আছে একটা রাজনৈতিক কাঠামোর ভেতরে, একটা ডিজাইন করা সিস্টেম যেটা ঠিক করে দেয় কে খাবার পাবে আর কে পাবে না। আচ্ছা, তাহলে চলুন এই সিস্টেমটা একটু ভেঙে দেখি। কিভাবে একটা রাষ্ট্র তার দেশের মানুষের সবচেয়ে বেসিক একটা চাহিদা মানে খাবার, সেটাকে নিয়ন্ত্রণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। দেখুন, কাগজে কলমে এই সিস্টেমটার নাম হলো কেন্দ্রীয় রেশনিং ব্যবস্থা। শুনতে তো বেশ ভালোই লাগে, তাই না? মনে হয় যেন সরকার সবার খাবারের দায়িত্ব নিয়েছে। কিন্তু আসল কাজটা কি জানেন? এটা আসলে একটা আনুগত্য মাপার মেশিন। মানে আপনি সরকারের প্রতি কতটা অনুগত তার ওপরই নির্ভর করবে আপনার আর আপনার পরিবারের পাতে খাবার জুটবে কিনা। একদম চূড়ায় আছে পার্টির বড় বড় নেতা আর মিলিটারির লোকজন। তাদের খাবার নিয়ে কোনো চিন্তাই নেই। এরপর আসে শহরের এলিটরা, আর একদম শেষে গ্রামের সাধারণ মানুষ, আর যারা রাজনৈতিকভাবে সরকারের পছন্দের তালিকায় নেই। সোজা কথায়, যারা অনুগত তাদের পুরস্কৃত করা হচ্ছে, আর বাকিদের জন্য জীবনটা কঠিন করে তোলা হচ্ছে। আনুগত্য ধরে রাখার কি সাংঘাতিক একটা কৌশল, ভেবে দেখুন। তবে শাস্তি দেওয়ার পদ্ধতিটা সবসময় কিন্তু চোখে দেখা যায় না। এখানে এমন একটা কনসেপ্ট আছে যেটা আরও অনেক বেশি ভয়ঙ্কর। একে বলা যেতে পারে নীরব শাস্তি। এর কোনো সাক্ষী প্রমাণ থাকে না। ব্যাপারটা একটু ভাবুন, প্রকাশ্য শাস্তি মানে কি? পুলিশ এসে ধরে নিয়ে গেল, জেলে ভরল, সবাই দেখল। কিন্তু এই গোপন শাস্তিটা কেমন? ধরুন আপনার রেশনটা হুট করে একটু কমিয়ে দেওয়া হলো, কোনো নোটিশ নেই, কোনো মামলা মোকদ্দমা নেই, কিন্তু আপনার প্রতিবেশীরা ঠিকই খেয়াল করবে, তারা কানাঘুষা করবে। এই যে একটা অদৃশ্য ভয়, এটা কিন্তু জেল জরিমানার চেয়েও অনেক বেশি শক্তিশালী। একটা দারুণ কথা আছে, ক্ষুধা সহিংসতা ছড়াই বল প্রয়োগের মাধ্যম হয়ে ওঠে। এই এক লাইনেই পুরো সিস্টেমের মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যখন খাবার কেড়ে নেওয়ার ভয় দেখানো যায়, তখন আর মারধর বা বন্দুকের দরকার হয় না। ওই ভয় আর অনিশ্চয়তাই যথেষ্ট। আর এই সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা সামষ্টিকভাবে কাজ করে। মানে ঝুঁকিটা কোনো একজন ব্যক্তির ওপর থাকে না, পুরো পরিবারের ওপর চাপিয়ে দেওয়া হয়। ধরুন আপনি সরকারের বিরুদ্ধে কিছু বললেন, শাস্তিটা শুধু আপনি একা পাবেন না, আপনার পুরো পরিবার পাবে। হয়তো আপনার বাচ্চার স্কুলের টিফিন বন্ধ হয়ে যাবে। এই ভয়টা যে কোনো প্রতিবাদের ইচ্ছাকে শুরুতেই শেষ করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পুরনো সিস্টেমটা শাসকদের জন্য দিন দিন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন? কি এমন ঘটছে যে এই খাদ্যভিত্তিক নিয়ন্ত্রণ আরও কড়া করতে হচ্ছে? চলুন কারণগুলো খুঁজে বের করা যাক। আসলে তিনটা বড় শক্তি একসাথে এই সিস্টেমটাকে চেপে ধরেছে। এক, জলবায়ু পরিবর্তন। এর জন্য দেশের ভেতরে চাষাবাদে আগের মতো ভরসা করা যাচ্ছে না। দুই, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এর ফলে বাইরে থেকে সাহায্য বা সম্পদ আনা প্রায় বন্ধ। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো আদর্শের সংকট। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সরকারের প্রতি সেই পুরনো বিশ্বাসটা আর নেই। আর এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে? যখন আদর্শ দিয়ে মানুষকে আর প্রভাবিত করা যায় না, তখন তাদের নিয়ন্ত্রণ করার জন্য টিকে থাকার রসদ কেড়ে নিতে হয়। আর তখনই ক্ষুধা হয়ে ওঠে শাসকদের হাতে শেষ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মজার ব্যাপার হলো, উত্তর কোরিয়া যা করছে সেটা কিন্তু ইতিহাসে প্রথম না। এটা একদমই নতুন কোনো কৌশল নয়, বরং এটা একটা পুরনো এবং বহুবার ব্যবহার করা একটা নীল নকশা। স্টালিনের সময়ের ইউক্রেন, মাও তসে তুংয়ের চীন বা কম্বোডিয়ার খেমার রুজ, কি আশ্চর্য মিল, তাই না? কৌশলটা সবারই এক, খাবারকে হাতিয়ার বানানো। হয়তো তারা নাম দিয়েছে সমষ্টিকরণ বা মতাদর্শগত বিশুদ্ধতা,
কিন্তু আসল উদ্দেশ্যটা সবার ক্ষেত্রেই এক ছিল, মানুষের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সুতরাং উত্তর কোরিয়ার ঘটনাটা কোনো ব্যতিক্রম নয়, এটা আসলে একটা ধারাবাহিকতা। এটা স্বৈরাচারী শাসনের একটা পুরনো প্লেবুক, যা ইতিহাসে বারবার ব্যবহার করা হয়েছে। আর ইতিহাস আমাদের এটাও বলে দেয় যে এই পথের শেষটা কেমন হয়। তো এই ধরনের সিস্টেমগুলো আখের কিভাবে শেষ হয়? মজার ব্যাপার হলো, এগুলো সাধারণত কোনো বড় বিপ্লব বা বিদ্রোহের মাধ্যমে হঠাৎ করে ভেঙে পড়ে না। এর পতনটা হয় অনেক ধীরে। এটা ক্ষয়ে যায়। ঠিক যেমন লোহাতে আস্তে আস্তে মরিচা ধরে, এই শাসন ব্যবস্থাও সময়ের সাথে সাথে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। বাইরে থেকে হয়তো মনে হবে সব ঠিকঠাক আছে, কিন্তু এর ভিত্তিটা আসলে নড়বড়ে হয়ে যায়। আর এই ক্ষয় যাওয়ার প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমত, কালোবাজার তৈরি হয়, মানুষ বেঁচে থাকার জন্য আর শুধু সরকারের ওপর নির্ভর করে না। দ্বিতীয়ত, সরকারের ওপর থেকে মানুষের আস্থা পুরোপুরি উঠে যায়, তারা নিজেদের ছোট ছোট নেটওয়ার্কের উপর ভরসা করতে শুরু করে। আর সবশেষে সরকারের বৈধতাটাই শেষ হয়ে যায়। হয়তো তাদের হাতে ক্ষমতা থাকে, কিন্তু শাসন করার যে অধিকার সেটাই আর থাকে না। আবার সেই প্রথম কথাটাই ফিরে আসি। উত্তর কোরিয়ার এই যে সংকট, এটা শুধু খাবারের অভাব বা একটা মানবিক বিপর্যয় নয়, এটা আসলে একটা নীতি। এটাকে শাসনের ব্যর্থতা হিসেবে দেখলে ভুল হবে। সত্যিটা হলো, এটাই এক ধরনের শাসন ব্যবস্থা। ক্ষুধা এখানে কোনো ভুল বা ত্রুটি নয়, বরং এটা শাসনেরই একটা অংশ, একটা ডিজাইন। তাই আসল প্রশ্নটা এটা নয় যে ক্ষুধা উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করে কি না, আমরা তো দেখলামই এটা করে। আসল প্রশ্নটা হলো, বিশ্বাস ছাড়া শুধু ভয় আর প্রয়োজনের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আখির আর কতদিন টিকতে পারে।